5 দিন পর বাড়বে বৃষ্টিপাত। বিএনপিকে ক্ষমতায় আনা হলে নতুন বাংলাদেশ কেমন হবে, প্রশ্ন ফয়জুল করিমের। জানাবো পিলখানা হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ হাসিনা। ভারত বাংলাদেশের মানুষকে সবসময় কষ্ট দেয়, বললেন ডক্টর জাহিদ। গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তি, পাচার হওয়া সকল অর্থ দেশে ফিরিয়ে আনতে চাই, বললেন প্রধান উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। 5 দিন পর বাড়বে বৃষ্টিপাত। আগামী 5 দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী 5 দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী 24 ঘন্টার মধ্যে সারা দেশে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আবহাওয়া অফিস জানায়, আগামী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী শনিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। বিএনপিকে ক্ষমতায় আনা হলে নতুন বাংলাদেশ কেমন হবে, প্রশ্ন ফয়জুল করিমের। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বিগত বাংলাদেশ কেমন ছিল এর উপর নির্ভর করবে আগামীর বাংলাদেশ কেমন হবে। অতীতের বিভিন্ন অভিযোগে অভিযুক্ত বিএনপিকে যদি ক্ষমতায় আনা হয় তবে আর নতুন বাংলাদেশ কেমন হবে। ফয়জুল করিম বলেন, 5ই আগস্টের পরে যেই চাঁদাবাজি ও দখলদারিত্ব চালিয়েছে তাদের ক্ষমতায় আনলে কি হবে। দেশের সর্বত্র দুর্নীতিতে নিমজ্জিত। বাংলাদেশের ব্যাংকের গভর্নরের ভাষ্য অনুযায়ী এমন অর্থনৈতিক বিশৃঙ্খলা আর হয়নি। তিনি বলেন, গণতন্ত্রের বিষয়ে শেখ হাসিনা যত কথা বলেছেন তার চেয়ে ভালো কথা তেমন কেউ বলেনি। এখন মূল কথা হচ্ছে নীতি ও আদর্শ। সরকার পরিবর্তনের পর সুপ্রিম কোর্টের সম্পূর্ণ বেঞ্চের পদত্যাগ করাকে আপনি কি ভাববেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ দায়িত্বশীলদের পদত্যাগ করাকে কি বলা যাবে? ইসলামী আন্দোলনের প্রভাবশালী এই নেতা বলেন, আজকে মিথ্যা মামলা, চাঁদাবাজি, জুলুম, অত্যাচার হোক তা আমি চাই না। আওয়ামী লীগ করার কারণে নিরপরাধ কারো নামে মিথ্যা মামলা হোক তাও চাই না। সাধারণ জনগণের চেয়ে সরকারি কর্মচারীরা কোনোভাবে অতিরিক্ত কিছু পেতে পারবে না। বিধবা, মিসকিন, এতিমদের কোনো টাকার অপচয় হোক এটা আমরা চাই না। পিআর সিস্টেমে নির্বাচন করলে ভালো কিছু মানুষ রাষ্ট্র পরিচালনায় আসতে পারবে। যারা চুরি করেছে তাদের রাষ্ট্র পরিচালনা ও রাজনীতিতে নিষিদ্ধ করতে হবে। পিলখানা হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ হাসিনা। বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর উদ্দেশ্যে পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছেন মেজর জেনারেল আব্দুল মতিন। তিনি জানান, হত্যাকাণ্ডের পর সেনা সদস্যদের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটির সদস্য ছিলেন তিনি। মেজর জেনারেল আব্দুল মতিন বলেন, শুধু অপারেশন ডাল ভাত কিংবা রেশন বৃদ্ধির জন্য পিলখানা হত্যাকাণ্ড ঘটেনি। এই ঘটনা দীর্ঘদিনের পরিকল্পনায় ঘটানো হয়েছে। বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তিনি আরও বলেন, বিডিআর হত্যাকাণ্ডের পরপরই সেনা কর্তৃপক্ষের নির্দেশে সেনা সদস্যদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। আমি সেই তদন্ত কমিটির একজন সদস্য ছিলাম। এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন সে সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া এই ঘটনার সঙ্গে শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক সহ আওয়ামী লীগের বেশ কিছু নেতা জড়িত ছিলেন। সে সময় তদন্তের কিছু তথ্য তুলে ধরে মেজর জেনারেল আব্দুল মতিন বলেন, বিডিআর হত্যাকাণ্ডের আগে 13ই ফেব্রুয়ারি রাত 9টায় রাজধানীর বনানীতে আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের বাসায় বিডিআরের ডিএডি হাবিব, ডিএডি জলিল, ল্যান্স নায়েক রেজাউল, হাবিলদার মনির, সিপাহী সেলিম, কাজল, শাহাবুদ্দিন, একরাম, আয়ুব, মঈন, রুবেল, মাসুদ, শাহাদত ও জাকির বৈঠক করেন। এছাড়া 2008 সালের 17 থেকে 18 ডিসেম্বর ব্যারিস্টার ফজলে নূর তাপসের বাসাতেও হাবিলদার মনির, সিপাহী সাহাব, সিপাহী মনির বৈঠক করেন। নির্বাচনের আগের দিন সন্ধ্যায় বিডিআর দরবার সংলগ্ন মাঠে সিপাহী কাজল, সেলিম, মঈন, রেজা এবং বেসামরিক ব্যক্তি জাকির সহ কয়েকজন বৈঠক করেছেন।
তিনি আরও বলেন, সেনা কর্তৃপক্ষের নির্দেশে গঠিত তদন্ত আদালতে কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমাদের অনেক সীমাবদ্ধতার সম্মুখীন হতে হয়। তদন্ত কার্যক্রম পরিচালনা করতে গিয়ে অনেক অসামরিক ব্যক্তির বক্তব্য নেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু তাদের সহযোগিতা না পাওয়ায় তাদের বক্তব্য না নিয়েই প্রতিবেদন তৈরি করতে হয়েছে। ফলে এই তদন্ত প্রতিবেদন সম্পূর্ণ হয়নি। সঠিক তদন্তের মাধ্যমে এই হত্যাযজ্ঞের বিচার না করা হলে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনা হলে ছাত্র আন্দোলনের মাধ্যমে পাওয়া নতুন স্বাধীনতা মুখ থুবড়ে পড়বে। ভারত বাংলাদেশের মানুষকে সবসময় কষ্ট দেয় বললেন ডক্টর জাহিদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, ভারত যখন দেখল শেখ হাসিনা পালিয়েছে তখন পানির গেট খুলে দিল, আর পানিতে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, মৌলভীবাজার সহ দক্ষিণাঞ্চল ভেসে গেল। অর্থাৎ ভারত মানুষের বন্ধু না, এরা একটি দল, একটি পরিবারের বন্ধু। বাংলাদেশের মানুষের পাশে তারা মুখে মুখে আছে, কিন্তু কর্মে তারা বাংলাদেশের মানুষকে সবসময় কষ্ট দেয়। আর মানুষ যখন কষ্টে থাকে তখন যেই দলটি পাশে থাকে তার নাম বিএনপি। ডক্টর জাহিদ আরও বলেন, পানি নেমে যাচ্ছে, তবে সব ভাসিয়ে নিয়ে গেছে। পানি সব সম্পদ নিয়ে গেলে গরু ছাগল নিয়ে গেল। আমাদের 70 জনের বেশি মানুষ শাহাদত বরণ করেছেন। বিএনপি ক্ষমতায় নেই, ক্ষমতায় তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারকে আমরা বলবো বানভাসী মানুষের পুনর্বাসনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। একই সঙ্গে বিএনপিও সাধ্যমতো নেতাকর্মীদের নিয়ে আপনাদের পাশে দাঁড়াবে। গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তি, পাচার হওয়া সকল অর্থ দেশে ফিরিয়ে আনতে চাই বললেন প্রধান উপদেষ্টা। স্বৈরাচারের সময় দুর্নীতিবাজ ব্যক্তি, রাজনীতিবিদ ও আমলারা যে পরিমাণ অর্থ পাচার করেছে তা দেশে ফিরিয়ে আনতে চান বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, জুলাই এবং আগস্ট মাসে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের জন্য একটি আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল তৈরি করতে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। আমরা খুনিদের প্রত্যর্পণ এবং স্বৈরাচারের সময় দুর্নীতিবাজ ব্যক্তি, রাজনীতিবিদ ও আমলারা যে পরিমাণ অর্থ পাচার করেছে তা দেশে ফিরিয়ে আনতে চাই। এই জন্য বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ শুরু করেছে। তিনি বলেন, মাত্র 1 মাস হলো অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, তা সত্ত্বেও আমরা বিপ্লবের প্রকৃত লক্ষ্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ শুরু করেছি। আমাদের প্রথম কাজ জুলাই এবং আগস্টের হত্যাকাণ্ডের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা। গণহত্যার বিষয়ে জাতিসংঘের নেতৃত্বে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করার জন্য আমরা জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে আমন্ত্রণ জানিয়েছি। তারা এই দেশে এসেছেন এবং তাদের কাজ শুরু করে দিয়েছেন। শিক্ষার্থীদের ক্লাস ও ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তোমরা তোমাদের স্বপ্ন বাস্তবায়নের শপথ নিয়েছিলে। শহর ও গ্রামীণ জনপদের দেয়ালে আঁকা তোমাদের স্বপ্নগুলো এখনও নানা রঙের সাজ নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। বিপ্লবের সময় তোমরা পড়াশোনা ছেড়ে দিয়ে বন্ধুদের নিয়ে উদ্বিগ্ন হয়ে ঘুমহীন রাত কাটিয়েছ। দিনের নিষ্ঠুর শাসককে প্রতিহত করার জন্য পরস্পরের থেকে চিরবিদায় নিয়ে রাস্তায় নেমেছ। বিপ্লব শেষ হওয়ার পর তোমরা দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের উপাসনালয় পাহারা দিয়েছ। সারা দেশে ট্রাফিক পরিচালনা করার দায়িত্ব নিয়েছ। আমি জানি তোমাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে, তাই এখন সময় পড়াশোনায় ফেরার। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে। আমি তোমাদেরকে ক্লাস ও ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি, কেননা বিপ্লবের সুফল ঘরে তুলতে আমাদের একটি সুশিক্ষিত ও দক্ষ প্রজন্মের দরকার। বিপ্লবের সময় গুরুতর আঘাতপ্রাপ্ত হাজার হাজার মানুষের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা প্রধান দায়িত্ব বলে মনে করছেন ডক্টর ইউনূস। তিনি বলেন, হাসিনার দুর্বৃত্তরা তাদের চোখের দিকে লক্ষ্য করে রাবার বুলেট ছড়ায় অসংখ্য তরুণ শিক্ষার্থী দৃষ্টিশক্তি হারিয়েছে। আমরা আপ্রাণ চেষ্টা করব তাদের চোখের আলো ফিরিয়ে দিতে। আমরা শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির জন্য ক্রমাগত কাজ করে যাচ্ছি। মূল তালিকা হয়ে গেছে, এখন শুধু দূর দূরান্তে যাদের লাশ নিয়ে যাওয়া হয়েছে তাদের তথ্য সংগ্রহ করে তথ্যগুলিতে পূর্ণাঙ্গতা দেওয়া হচ্ছে। আহত শত শত মানুষ যাদের দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন তাদের ব্যয়বহুল চিকিৎসা এবং শহীদদের পরিবারের দেখাশোনার জন্য একটি ফাউন্ডেশন এখন তৈরির শেষ পর্যায়ে আছে। যাদের শাহাদতের মাধ্যমে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে আমরা তাদের কখনোই ভুলব না। তিনি আরও বলেন, সম্প্রতি আমরা বলপূর্বক গুম থেকে সব ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশন সনদে স্বাক্ষর করেছি। ফলে স্বৈরাচার দ্বারা প্রতিষ্ঠিত গুম সংস্কৃতি এর সমাপ্তি ঘটানোর জন্য আন্তর্জাতিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। আলাদাভাবে আমরা ফ্যাসিবাদী শাসনের 15 বছরে বলপূর্বক গুমের প্রতিটি ঘটনা তদন্ত করার জন্য একটি কমিশন গঠন করছি। যেসব পরিবার তাদের নিখোঁজ পিতা, স্বামী, পুত্র এবং ভাইদের পাওয়ার জন্য বছরের পর বছর ধরে যন্ত্রণার সাথে অপেক্ষা করছেন, আমরা আপনাদের বেদনায় সমব্যথী।
আয়নাঘরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। খুব শিগগিরই আমরা বলপূর্বক গুমের শিকার ভাই বোনদের কষ্ট ও যন্ত্রণা সম্পর্কে জানতে পারব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, গত মাসের শেষের দিকে জাতির উদ্দেশ্যে দেওয়া আমার ভাষণে আমাদের সরকার এই পর্যন্ত যেসব গুরুত্বপূর্ণ সংস্কার গ্রহণ করেছে আমরা তার একটা প্রতিবেদন তুলে ধরেছি। আমরা রাজনৈতিক দল, সম্পাদক, ব্যবসায়ী নেতা, সুশীল সমাজের নেতা এবং কূটনৈতিকদের সাথে ক্রমাগতভাবে বৈঠক করে যাচ্ছি। তারা আমাদের সংস্কার উদ্যোগকে সমর্থন করেছেন। আমরা আমাদের বিদেশি বন্ধুদের কাছ থেকে প্রচুর সমর্থন পেয়ে অভিভূত হয়েছি। আমাদের সাহসী এবং দেশপ্রেমিক প্রবাসীরাও জাতি পুনর্গঠনের প্রচেষ্টায় নিয়োজিত রয়েছেন। আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।